শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে না পারার কারণে একে অপরকে দোষারোপ করছেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম যে আর কিছুক্ষণ সময় গণভবন এলাকায় থাকলে গণভবনের অভ্যন্তরে এমনকি যে বাহনটায় তারা উড্ডয়ন করছিলেন অর্থাৎ হেলিকপ্টারে, সেটার উড্ডয়নের আরো কিছু সময় থাকলে সেখানে ভূপতিত করা হতো। তখন আমাকে অনেকে নিরুৎসাহিত করে বলেছিলেন এই জাতীয় কন্টেন্টস বা এই জাতীয় কথা আমার মতো জায়গার থেকে বলা ঠিক না। আজ আমি তাদেরকে নতুন তথ্য দিচ্ছি। 2024-এর জুলাই আগস্টের আন্দোলন 2024-এর আন্দোলন ছিল না, এটা অনেক পুরনো আন্দোলন। আন্দোলনটা মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে, সম্ভব হলে শেখ রেহানাকে হত্যা করা। 75-এর 15 আগস্ট যেটা সম্পন্ন করা যায়নি সেটা সম্পন্ন করা। সেজন্য দেশে এবং দেশের বাইরে সম্মিলিতভাবে পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে নানা রকম অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হয়, যারা এই ঘটনা ঘটাতে পারবেন এমন দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয়। এমনকি সিভিল এবং অন্যান্য প্রশাসনের ভিতরেও দীর্ঘদিন প্রচেষ্টায় তাদের লোক তৈরি করা হয় বা বিনিয়োগ করা হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু 2024-এর জুলাই আগস্টের ঘটনা দৃশ্যমান হয়েছে। কোটা কোনো আন্দোলন ছিল না। শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আসলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা দখল করা, কোটা মূল লক্ষ্য না। কোটার দাবি মেনে নেওয়া, এমনকি অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্ট স্থগিত হয়ে যাওয়া, হাইকোর্টের জাজমেন্ট বাতিল করে দেওয়ার পরেও তারা যে আন্দোলন করেছিল, কোটাই যদি তাদের দাবি হয়ে থাকবে তাহলে তো সেই আন্দোলন আর অব্যাহত রাখার কথা ছিল না। আমি কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে, নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আন্দোলনের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা, শেখ রেহানাকে হত্যা করা। সেই হত্যা করার জন্য যত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা সব প্রস্তুতির চূড়ান্ত হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে। এমনকি শেখ হাসিনা যে যানবাহনে উঠবেন, সেটা হেলিকপ্টার হোক, গাড়িতে হোক, প্রয়োজনে সেটাও আক্রান্ত হবে। এই আক্রান্ত হওয়ার মধ্য থেকে তাদের আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে, সেটাই ছিল তাদের লক্ষ্য। আল্লাহর অশেষ রহমতে এবং শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মীরা দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নেওয়ার কারণে তিনি এবং তার বোন রক্ষা পেয়ে যান। তাৎক্ষণিকভাবেই যখন জানতে পারে ঘাতকরা যে তিনি চলে যাচ্ছেন, তখন তারা দ্রুততার সঙ্গে এসেও উড্ডয়নে থাকা বাহনটিকে আর আক্রমণ করার সুযোগ পাননি। গণভবনে তো তারা ছিলেনই না। এমনকি গণভবনে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু সময় নিতেন, কে আগে এগিয়ে আসে নাই, কে কাজ করেন নাই, তাহলে কেন তাকে আরো কিছুক্ষণ গণভবনে রাখা গেল না? তাহলে তাকে যারা নিয়ে যাচ্ছিল সেই যানবাহনে কেন দূর থেকে আক্রমণ করা হলো না? এমন দোষ একে অপরের উপর দিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। রাখে আল্লাহ, মারে কে? শেখ হাসিনা বেঁচে গেছেন। সেদিনের সমস্ত কার্যক্রম মনিটর হচ্ছিল গুরুত্বপূর্ণ 3টি দেশ থেকে, এবং কার্যক্রমের একেবারে ডিলিজিয়েন্টলি ওয়াচিং এর ভিতরে ছিল ছোট্ট একটি দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থা
যাদেরকে ডিপ্লয় করেছিলেন তারা তড়িৎ গতিতে ত্বরান্বিতভাবে সবকিছু করতে সফল না হওয়ার কারণে আল্লাহর অশেষ রহমতে এবং শেখ হাসিনার কিছু সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে সরিয়ে ফেলতে পারায় রক্ষা পেয়েছে। ফলশ্রুতিতে শুধু বঙ্গবন্ধু পরিবারের 2 সদস্য না, গোটা জাতি অভিভাবকহীন অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছে। এই ভয়ঙ্কর ঘটনাটি অনেকেই বিশ্বাস করবেন কি করবেন না জানি না, এটা বাস্তবতা এবং এটাই সত্য। সরকার পতনই ছিল না মূল আন্দোলন। মূল আন্দোলন ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা 2 কন্যাকে হত্যা করা, নির্মমতার মধ্য থেকে, বীভৎসতার মধ্য থেকে, নারকীয়তার মধ্য থেকে। এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ সহ বড় একটি দেশের বিরোধিতা করার স্বপ্না কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তরে পৌঁছাবার পূর্বেই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এভাবে অ্যাডজুট্যান্ট জেনারেল প্রেস ব্রিফিং করেছেন। এর আইনগত দিক নিয়ে আজ আলোচনা করব। বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট একটি আইন আছে, 1952 সনের আর্মি অ্যাক্ট। কর্মরত সেনাবাহিনীর যে কোনো সদস্য কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় কোনো অপরাধ করলে, অন্যায় করলে, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করলে সে আইনে তাদের বিচার হবার বিধান রয়েছে, বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে সেটা সেখানে বিধৃত আছে 1952 সালের আর্মি অ্যাক্টে। শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন সময় যারা ডিজিএফআই বা অন্যান্য সংস্থায় কাজ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিচারটা কিভাবে হতে পারে, গুম এবং অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিডি যেটা, সেখানে অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের আবেদনে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর ভিতরে বেশ কিছু রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা, কেউ এলপিআরে, কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন। টেলিভিশনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে খবর পেয়েই সেনা সদর দপ্তর তড়িঘড়ি করে তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে 1 জন ছাড়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন কোনো ওয়ারেন্ট এখনো তারা পাননি। ওয়ারেন্ট পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের, এত সংখ্যক কর্মকর্তাদের কি অনুমান হয়? একজন আইনজীবী হিসাবে আমি এই বিষয়টাকে খতিয়ে দেখেছি। বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন। এই সংবিধানের 147-এর 2 অনুচ্ছেদ উল্লেখযোগ্য। যে কর্মে নিয়োজিত যেভাবে শপথ নিয়েছেন সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাকে সেই আইনের আওতায় বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, আইসিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা অধ্যাদেশ, সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে হবে। সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে। কোন শর্ত? তার উল্লেখযোগ্য একটি শর্ত, এমন কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যেটা সংসদও করতে পারে না। দ্বিতীয়ত, তাহলে ওই আইসিটি অ্যাক্টে যে বিধান নাই সেই বিধান রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করে দিলে তা কি পূর্ণাঙ্গ আইন হবে? আইনের দৃষ্টিতে কি বলে? না, কারণ ওই বিধান সংবিধানে নাই, আর ওই আইসিটি অ্যাক্ট সংবিধানে সুরক্ষা পেয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেবেন সেই অধ্যাদেশ জাতীয় সংসদ যদি অনুমোদন না করে তাহলে ওই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। স্বয়ং সংগঠনকে বাতিল ঘোষণা করা
এটা কতটা আইনসিদ্ধ? একজন অতি সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলবো, এটা কোনোভাবেই ফেয়ার না, কোনোভাবেই স্বচ্ছ না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আচ্ছা, আমরা ধরে নিই নির্বাচন হবে, নির্বাচনের পরে একটা পার্লামেন্ট আসবে, যারাই আসুক না কেন, সেই পার্লামেন্ট যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ না করে, অনুমোদন না করে, তাহলে এই অধ্যাদেশের ভিত্তিতে যে বিচারটা করা হলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, সম্পূর্ণরূপে বেআইনি হয়ে যাবে। কারণ গোড়া যেটা, ভিত্তি যেটা, সেটাই যদি অনুমোদিত না হয়। এই ট্রাইব্যুনালে যারা তদন্ত রিপোর্ট দাখিল করলেন, যে বিচারকরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলেন, যারা আদালতের কাছে দাবি জানালেন, তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এটাকে পাশ করবেই? তাহলে কারা পার্লামেন্টে আসবে সেটাও কি তারা আগাম জেনে গেলেন? না, জানার কথা না। এই সব কিছু অস্বচ্ছ, আইন বহির্ভূত, সাংবিধানিক বিধিবিধানের যদি ইন্টারপ্রিটেশন করা হয় তাহলে তার বহির্ভূত হবে। কেন করা হচ্ছে? টার্গেটটা হচ্ছে একটি পক্ষকে বিনাশ করে দেওয়া, রাজনৈতিক একটি মতলব নিয়ে এটা করা, যেটা আরো স্পষ্ট হয়েছে। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি খুব ক্লিয়ার করে বলেছেন, এই সংখ্যকের বাইরে আর কাউকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। তাহলে খুবই পরিষ্কার, যেটা একটা পরিকল্পনার ভিতর থেকে করা হচ্ছে, এটা অ্যাজ ইউজুয়াল অতি সাধারণ কোর্টের বিচার প্রক্রিয়ায় হচ্ছে না, পরিকল্পনা নিয়ে করা হচ্ছে। পরিকল্পনা কে করছেন? সরকার পরিকল্পনা করছে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের কাছে পরিষ্কার যে পরিকল্পিতভাবে বিচারের নামে এমন একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়া হচ্ছে। দিন তো কারো জন্য সমান যাবে না, আগামীতেও এ বিষয়টা আলোচনায় আসবে। দর্শক শ্রোতা, একদিন প্রমাণিত হবে যেটা সুপরিকল্পিতভাবে বিচারের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রক্রিয়াটা সাজানো হয়েছে এবং তার একটি ফলাফল সৃষ্টি করা হয়েছে। আমি আশা করব এ জাতীয় অপপ্রচেষ্টার থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন। একইভাবে আশা করব বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীকে যেনতেন অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে